আজ পড়ে শোনাব প্রবোধ কুমার সান্যালের লেখা ছোট গল্প অঙ্গার। বছরাষ্টেক হলো দিল্লিতে আমি চাকরি করছি। কলকাতার সঙ্গে সম্পর্ক কম। কোনো কোনো বছরে কলকাতায় এক আধবার আসি, ঘুরে বেরিয়ে সিনেমা দেখে আবার ফিরে চলে যাই, নইলে ইদানিং আর আশা হয়ে ওঠে না। বছর তিনেক আগে ফরিদপুর থেকে শোভনা আমাকে চিঠি লিখেছিল। ছোটদাদা, তুমি নিশ্চয়ই শুনেছ, আজ 6 মাস হতে চলল আমার কপাল ভেঙেছে। ছেলেটাকে নিয়ে কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলুম, কিন্তু সেখানেও আর থাকা চলল না। তোমার ভগ্নিপতি 100-150 টাকা যা রেখে গিয়েছিলেন তাও খরচ হয়ে গেল, আর দিন চলে না। তুমি আমার মামাতো ভাই হলেও তোমাকে চিরদিন সহোদর দাদার মতো দেখে এসেছি। ছেলেটাকে যেমন করে হোক মানুষ করে তুলতে না পারলে আমার আর দাঁড়াবার ঠাঁই কোথাও থাকবে না। এদিকে যুদ্ধের জন্য সব জিনিসের দাম ভীষণ বেড়ে গেছে। নুটু পাশ করে চাকরি খুঁজছে, এখনো কোথাও কিছু সুবিধে হয়নি। মা ভেবে আকুল। স্কুলের মাইনে দিতে না পারায় হারুর পড়া বন্ধ হয়ে গেল। বাবার কোম্পানির কাগজ ভেঙে সব খাওয়া হয়ে গেছে। তুমি যদি এই অবস্থায় দয়া করে মাসে মাসে 10টা টাকা দাও, তাহলে অনেকটা সাহায্য হতে পারে। ইতি। দিল্লিতে আমার এই চাকরির খোঁজ প্রথম পিসেমশাই আমাকে দেন। সুতরাং শোভনার চিঠি পেয়ে স্বর্গত পিসেমশাইয়ের প্রতি আমার সেই আন্তরিক কৃতজ্ঞতাটা হৃদয়বেগের সঙ্গে গুলিয়ে উঠল। সেই দিনই আমি 25 টাকা পাঠিয়ে দিলুম এবং শোভনাকে জানালুম, তোর ছেলে যতদিন না উপার্জনক্ষম হয় ততদিন প্রতি মাসে আমি তোর নামে 15 টাকা পাঠাবো। সেই থেকে শোভনা, পিসিমা, নুটু, হারু সকলের সঙ্গেই আমার চিঠিপত্রে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পুজোর সময় এবং নতুন বছরের আরম্ভেও আমি কিছু কিছু টাকা তাদের দিতুম। 3 বছর এভাবেই চলে এসেছে। ইতিমধ্যে যুদ্ধের গতির সঙ্গে বাংলাদেশে কী প্রকার অবস্থা দাঁড়িয়েছে, অথবা শোভনারা কিভাবে তাদের সংসার চালাচ্ছে, এই পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর আমি নিইনি, দরকারও হয়নি। মাঝখানে বোমার ভয়ে যখন কলকাতা থেকে বহু লোক মফস্বলের দিকে এদিকে ওদিকে পালিয়েছিল, সেই সময় শোভনার চিঠিতে কেবল জানতে পেরেছিলুম ফরিদপুরে জিনিসপত্রের দর খুব বেড়ে গেছে, অনেক লোক এসেছে ইত্যাদি। কিন্তু টাকা আমি নিয়মিত পাঠাই, নিয়মিত প্রাপ্তির শিকার এবং চিঠিপত্রও আসে। যা হোক, একরকম করে শোভনাদের দিন কাটছে। কিন্তু প্রায় 6 মাস আগে মাসিক 15 টাকা পাঠাবার পর দিন কয়েক বাদে টাকাটা দিল্লিতে ফেরত এলো। জানতে পারলুম ফরিদপুরের ঠিকানায় পিসিমারা কেউ নেই। কোথায় তারা গেছে, কোথায় আছে, কিছুই জানা যায়নি। চিঠি দিলুম, তার উত্তরও পাওয়া গেল না। আর কিছুকাল পরে আবার মানি অর্ডারে টাকা পাঠালুম, কিন্তু সে টাকাও যথাসময়ে ফেরত এলো। ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে চুপ করে গিয়েছিলুম। ভাবলুম টাকার দরকার হলে তারা নিজেরাই লিখবে, আমার ঠিকানা তো তাদের অজানা নয়। কিন্তু আজ প্রায় 3 বছর পরে হঠাৎ কলকাতায় যাবার সুযোগ হলো, এই সেদিন মাত্র। আমাদের ডিপার্টমেন্টের সাহেব যাচ্ছেন কলকাতায় তদবির তদন্তের কাজে, আমাকেও সঙ্গে যেতে হবে। ভাবলুম এই একটা সুযোগ, সপ্তাহ 3 মধ্যে কোনো একটা শনিবারে যাব ফরিদপুরে। সোমবারটা নেব ছুটি, দিন 2 মধ্যে দেখাশোনা করে ফিরব। একটা কৌতূহল আমার প্রবল ছিল। যাদের বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো সংস্থান হবার কোনো আশা নেই, সেই দরিদ্র পিসিমা এবং শোভনা 15 টাকা মাসোয়ারার প্রতি এমন উদাসীন হলো কেন? শুনেছিলাম ফরিদপুর টাউনে ইতিমধ্যে কলেরা দেখা দিয়েছিল। তবে কি তারা একজনও বেঁচে নেই? মনে কতকটা দুর্ভাবনা ছিল বই কি। সাহেবের সঙ্গে কলকাতা এলুম এবং এসে উঠলুম 5 গুণ খরচ দিয়ে একটা হোটেলে। এসে দেখছি সেই বিরাট মহানগর একদিকে হয়ে উঠেছে কাঙালি প্রধান, আর একদিকে চলছে যুদ্ধ সাফল্যের প্রবল আয়োজন। ফলে যারা অবস্থাপন্ন ছিল তারা হয়ে উঠেছে বহু টাকার মালিক, আর যারা গরিব গৃহস্থ ছিল তারা হয়ে এসেছে সর্বশান্ত। দেশের সবাই বলছে দুর্ভিক্ষ, গভর্নমেন্ট বলছে না, এ দুর্ভিক্ষ নয়, খাদ্যাভাব। দুটোর মধ্যে তফাৎ কতটুকু সে আলোচনা আপাতত স্থগিত রেখে সপ্তাহখানেক ধরে আমার কর্তব্যস্বতে গা ভাসিয়ে দিলুম। এর মধ্যে আর কোনো দিকে মন দিতে পারিনি, এইভাবেই চলছিল। কিন্তু ছোট পিসির মেজ ছেলে নুটুর সঙ্গে একদিন শিয়ালদার বাজারের কাছে হঠাৎ দেখা হয়ে যেতে কথাটা আবার মনে পড়ে গেল। একটা ফুলকাটা চটের থলিতে 1.5 চাল আর বাঁ হাতে ডাঁটা শাক নিয়ে
সে বিকেলের দিকে পথ বেরিয়ে যাচ্ছিল। দেখা হতেই সে থমকে দাঁড়ালো। বললুম, কি রে নুটু? চমকে সে ওঠেনি। কিছুতেই বোধহয় সে আর চমকায় না। কেবল তার অবসন্ন চোখ দুটো তুলে সে শান্ত কণ্ঠে বলল, কবে এলে ছোটদা? তার হাত ধরে বললুম, তোদের খবর কী রে? খবর বলে সে পথের দিকে তাকালো। কসাইখানার মিলিটারি মৃত্যু পথযাত্রী রুগ্ন গাভীর মতো দুটো নিরীহ তার চোখ। যেন এই শতাব্দীর অপমানের ভারে সে চোখ আচ্ছন্ন। মুখ ফিরিয়ে বললে, খবর আর কি, কিছু না। হাসি মুখে বললুম, এ কি তো চেহারা হয়েছে রে? 25 বছর বয়স হয়নি, এরই মধ্যে যে বুড়ো হয়ে গেলি। আমার মুখের দিকে চেয়ে নুটু বললে, বাংলাদেশে থাকলে তুমিও হতে ছোটদা। কথাটায় অভিমান ছিল, ঈর্ষা ছিল, হতাশা ছিল। বললুম, চাল কিনলি বুঝি? নুটু বললেন, না, অফিস থেকে পাই কন্ট্রোলের দামে। 4 জন লোক, কিন্তু সপ্তাহে 6 সেরের বেশি পাইনে। এই তো যাব, গেলে রান্না হবে। তোমার খবর ভালো, দেখতেই তো পাচ্ছি, বেশ আছো। আচ্ছা চলি, যুদ্ধ থামবার পর যদি বাঁচি আবার দেখা হবে। বললুম, শোভনাদের খবর কিছু জানিস? তারা কি ফরিদপুরে নেই? না। বলে একটু থেমে নুটু পুনরায় বললে, তাদের খবর আমার মুখ দিয়ে শুনতে চেও না ছোটদা। কেন রে? তারা থাকে কোথায়? বউবাজারে, 313 1 নম্বরে। হ্যাঁ, যেতে পারো বই কি একবার। এই বলে নুটু আবার চলল নির্বোধ ও ভারবাহী পশুর মতো ক্লান্ত পায়ে। নুটুর চোখে মুখে ও কণ্ঠস্বরে যেরকম নিরুৎসাহ লক্ষ্য করলুম, তাতে শোভনাদের সঙ্গে দেখা করতে যাবার রুচি চলে যায়। কলকাতায় এসে তারা যদি শহরতলির আনাচে কানাচে কোথাও ঘর ভাড়া নিয়ে থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু বউবাজার অঞ্চলের বাসা ভাড়াও তো কম নয়। একটা কথা আমার প্রথমেই মনে হলো, নুটু হয়তো ভালো চাকরি পেয়েছে। আজকাল অন্ন দুর্লভ হলেও চাকরি দুর্লভ নয়। যারা চিরনির্বোধ ছিল তারা হঠাৎ চতুর হয়ে উঠল সম্প্রতি। 100 টাকার বেশি মাইনে পাবার কল্পনা যাদের চিরজীবনেও ছিল না, তারা যুদ্ধ সরবরাহের কন্ট্রাক্টে সহসা হয়ে উঠল লক্ষপতি। এবং দুর্ভিক্ষকালে চাউলের জুয়া খেলায় কেউ কেউ হলো সহস্রপতি। হয়তো নুটুর মতো বালকও এই যুদ্ধকালীন জুয়ায় ভাগ্য ফিরিয়ে ফেলেছে। এই যুদ্ধে তা সম্ভব। ওদের খবর নেব কি নেব না, এই তোলাপড়ায় আর কাজের চাপে কয়েকদিন কেটে গেল। হঠাৎ অফিসের সাহেব জানালেন, আগামীকাল আমাদের দিল্লি রওনা হতে হবে, এখানকার কাজ ফুরিয়েছে। আমারও এখানে থাকতে আর মন টিকছিল না। আমার হোটেলের নিচে সমস্ত রাত ধরে শত শত কাঙালির কান্না শুনে বিনিদ্র দুঃস্বপ্নে এই কটা দিন কোনো মতে কাটিয়েছি। আর পারিনে। দুর্গন্ধে কলকাতা ভরা। এখান থেকে যাবার আগে একটিবার পিসিমাদের খবর না পাওয়ায় মনটা খুঁতখুঁত করছিল। বিশেষ করে যাবার আগের দিনটা ছুটি পেলাম জিনিসপত্র গুছিয়ে নেবার জন্য। এটাও একটা সুযোগ পাওয়া গেল। বউবাজারের ঠিকানা খুঁজে বের করতে আমার বিলম্ব হলো না। মনে করেছিলাম তারা যে অবস্থাতেই থাকুক না কেন, হঠাৎ গিয়ে দাঁড়িয়ে একটা চমক দেব। কিন্তু বাড়িটা দেখে আমি দিশেহারা হয়ে গেলুম। সামনে একটা গেঞ্জি বোনার ঘর, তার পাশে লোহার কারখানা, এদিকে মণিহারি দোকান, ভিতরে ভুসিমালের আড়ত। নিচেকার উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি নিচের তলাকায় কতকগুলি লোক সুন্দরী জাল বুনছে ক্ষিপ্ত হস্তে। উপরতলাটায় লক্ষ্য করে দেখি বহু লোকজন। ওটা যে মেষ বাসা তা বুঝতে বিলম্ব হলো না আমার। একবার সন্দেহক্রমে বাড়ির নাম্বারটা মিলিয়ে দেখলুম। না, ভুল আমার হয়নি, নুটুর দেয়াই নাম্বারটা ঠিক। এদিক ওদিকে 2-4 জনকে ধরে জিজ্ঞাসাপড়া করতে গিয়ে যখন একটা গণ্ডগোল পাকিয়ে তুলেছি, দেখি সেই সময় 12-13 বছরের একটি মেয়ে সকৌতুকে উপরতলাকা সিঁড়ি বেয়ে মেষের দিকে যাচ্ছে এবং তাকে দেখে 4-5টি লোক উপর থেকে নানা রঙে হাতছানি দিচ্ছে। আমি তাকে দেখেই চিনলুম, সে আমার পিসির মেয়ে। তৎক্ষণাৎ ডাকলুম, মিনু। মিনু ফিরে তাকালো। বললুম, চিনতে পারিস আমাকে? না। তোর মা কোথায়? ভিতরে। বললুম, আমাকে পথ দেখিয়ে নিয়ে চল দেখি। এ যে একেবারে গোলক ধাঁধা, আয় নেমে আয়। মিনু নেমে এলো। বলে, কে আপনি? পোড়ারমুখী। বলে তার হাত ধরলুম। চল ভিতরে, তোর মার কাছে গিয়ে বলবো আমি কে। মুখ পুরি, আমাকে একেবারে ভুলেছিস? আমাকে দেখে উপরতলাকার লোকগুলো একটু সরে দাঁড়ালো।
বেশ বুঝতে পারছিলুম আমার হাতের মধ্যে মিনুর ছোট্ট হাতখানা অস্বস্তিতে অধীর হয়ে উঠেছে। উপরে উঠতে গিয়ে সে বাধা পেয়েছে, এটা তার ভালো লাগেনি। তার দিকে একবার চেয়ে আমি নিজেই তার হাতখানা ছেড়ে দিলুম। মিনু তখন বললে, ওই যে চৌবাচ্চার পাশে গলির ভিতরে সোজা চলে যান, ওদিকে সবাই আছে। এই বলে সে উপরে চলে গেল। চোখে মুখে তার কেমন যেন একটা উদ্ভ্রান্ত ভাব। এই সেদিনকার মিনু, পরনে একখানা পাতলা সস্তা ডুরে, চেহারায় দারিদ্র্যের রুক্ষ শীর্ণতা, কিন্তু এরই মধ্যে তারুণ্যের চিহ্ন এসেছে তার সর্বাঙ্গে। তার অজ্ঞান চপলতার প্রতি ভীত চক্ষে তাকিয়ে আমি একটা বিষণ্ণ নিঃশ্বাস ফেলে ভিতরের দিকে পা বাড়ালুম। বিস্ময়ে চমক দেবার উৎসাহ আমার আর ছিল না। সরু একটা আনাগোনার পথ পেরিয়ে আমি ভিতরে এসে দাঁড়িয়ে ডাকলুম, পিসিমা। কে? ভিতর থেকে নারী কণ্ঠে সাড়া এলো এবং তখনই একটি স্ত্রীলোক এসে দাঁড়ালো। বলল, কাকে চান? অপরিচিত স্ত্রীলোক, রং কালো, নাকে নাকছাবি, মুখে পানের দাগ, পরনে নীল শাড়ি আর হাতে কাঁচের চুড়ি। এই প্রকার স্ত্রীলোকের সংখ্যা বউবাজারেই বেশি। বললুম, তুমি কে? এই বলে অগ্রসর হলুম। স্ত্রীলোকটি বললে, আমি এখানকার ভাড়াটে। এমন সময় একটি ছেলে বেরিয়ে এলো। দেখেই চিনলুম সে হারু। হাসি মুখে বললুম, কি হারু, চিনতে পারিস? তোর মা কোথায়? সে আমাকে চিনলে কিনা জানি নে, কিন্তু সহাস্যে বললে, ভিতরে চলুন, মা রাঁধছে। অগ্রসর হয়ে বললুম, তো দিদি কোথায়? দিদি এখনই আসবে, বাইরে গেছে, আসুন না আপনি। বেলা 12টা বেজে গেছে, কিন্তু এ বাড়ির বাসি পাঠ এখনো শেষ হয়নি। দারিদ্র্যের সঙ্গে অসভ্যতা আর অশিক্ষা মিলে ঘর দুয়ারের কেমন ইতর চেহারা দ্বারা এর আগে এমন করে আমার চোখে পড়েনি। ছায়ামলিন দরিদ্র ঘর দুখানার ভিজা দুর্গন্ধ নাকে এলো। এপাশে নর্দমা, ওপাশে কুৎসিত কলতলা, একধারে ঝাঁটা, ভাঙা হাঁড়ি, কয়লা আর পোড়া কাঠকুটরোর ভিড়। ছেঁড়া চটের থলি টাঙিয়ে পায়খানা ও কলতলার মাঝখানে একটা আব্রু রক্ষার চেষ্টা হয়েছে। পিসিমাদের মতো শুদ্ধচারিণী মহিলারা কেমন করে এই নরককুণ্ডে এসে আশ্রয় নিলেন আমার কাছে একেবারে অবিশ্বাস্য। একটা বিশ্রী অস্বস্তি যেন আমার ভিতর থেকে ঠেলে উপরে উঠে এলো। রান্নার জায়গায় এসে পিসিমাকে পেলাম। সহসা সবিস্ময়ে দেখলাম তিনি চটা ওঠা একটা কলাইয়ের বাটি মুখের কাছে নিয়ে চা পান করছেন। আমাকে দেখে বললেন, এ কি নলিনাক্ষ যে, কবে এলে? কিন্তু আমি নিমেষের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলুম তার চা খাওয়া দেখে। পিসিমা হিন্দু ঘরের নিষ্ঠাবতী বিধবা। স্নান, আহ্নিক, পুজো, গঙ্গাস্থান, ধ্যান, দান এইসব নিয়ে চিরকাল তাকে একটা বড় সংসারের প্রতিপালিকার আসনে দেখে এসেছি। সদ্যস্নাতা গরদের থান পড়া পিসিমাকে পুজো অর্চনার পরিবেশের মধ্যে দেখে কতদিন মনে মনে প্রণাম করে এসেছি, কিন্তু 3 বছরে তার একই পরিবর্তন। আমিষ রান্নাঘরে বসে ভাঙা কলাইয়ের বাটিতে চা খাচ্ছেন তিনি। বললুম, পিসিমা প্রণাম করব, পা ছুঁতে দেবেন? পা বাড়িয়ে দিয়ে পিসিমা বললেন, কলকাতায় আমরা কমাস হলো এসেছি, তোমাকে খবর দেয়া হয়নি বটে। আর বাবা, আজকাল কে কার খবর রাখে বলো, চারিদিকে হাহাকার উঠেছে। আমি একটু থিতিয়ে বললুম, পিসিমা, আপনাদের মাসোয়ারার টাকা আমি নিয়মিতই পাঠাচ্ছিলুম, কিন্তু আজ 6 মাস হতে চলল আপনাদের কোনো খোঁজ খবর নেই। খবর আমরা আর কাউকে দিইনি নলিনাক্ষ। পিসিমার কণ্ঠস্বর কেমন যেন উদাসীন আর অবহেলায় ভরা। একদিন আমি তার অতি স্নেহের পাত্র ছিলুম, কিন্তু আজ তিনি যে আমার এখানে অপ্রত্যাশিত আবির্ভাবে খুশি হননি, এ তার চোখ মুখ দেখেই বুঝতে পারি। হ্যাঁ গা দিদি, বলতে বলতে সেই আগেকার স্ত্রীলোকটি হাসি মুখে চাতালের ধারে এসে দাঁড়ালো। পিসিমা মুখ তুললেন। সে পুনরায় বললে, তুমি বাজারে যাবে গা? বাজারে আজ এত বড় বড় টাটকা তোপসে মাছ এসেছে, একেবারে ধরফর করছে। তার লালাসিক্ত রসনার দিকে তাকিয়ে পিসিমার মুখখানা কেমন যেন বিবর্ণ হয়ে এলো। তিনি বললেন, তুমি এখন যাও বিনোদবালা। এমন উৎসাহজনক সংবাদে ঔৎসুক্য না দেখে ম্লান মুখে বিনোদবালা সেখান থেকে সরে গেল। পিসিমা বললেন, তোমার কি খুব তাড়াতাড়ি আছে নলিনাক্ষ? বিশেষ কিছু না, বলে আমি হাসলুম। আজকের দিনটা আপনাদের এখানে থাকবো বলেই আমি এসেছিলাম পিসিমা। তা বেশ তো, বেশ তো। তবে কি জানো বাবা,
খাওয়া দাওয়ার কষ্ট কি না। বলতে বলতে পিসিমা চা খেয়ে বাটি সরিয়ে দিলেন। আমার থাকার কথায় তার দিক থেকে কিছুমাত্র আনন্দ অথবা উৎসাহ দেখা গেল না। আমি বললুম, শোভনা কোথায় পিসিমা? সে আসছে এখনই, বোধ হয় ও বাড়ি গেছে। ঈষৎ অসন্তোষ প্রকাশ করে আমি বললুম, সে কি আজকাল একলা বাসা থেকে বেরোয়? পিসিমা বললেন, না তেমন কই, তবে তেলটা নুনটা মাঝে মধ্যে দোকান থেকে আনে বই কি, বিনোদবালা যায় সঙ্গে। পিসিমা তার কথার দায়িত্ব কিছু নিলেন না, কিন্তু কেমন একটা মনোবিকারে আমার মাথা হেঁট হয়ে এলো। বললুম, শোভনার ছেলেটি কোথায়, কত বড়টি হয়েছে? পিসিমা বললেন, তার খুড়ো জ্যাঠা আমাদের ছেলেটাকে রাখল না, তাদের ছেলে তারা নিয়ে গেছে। সে কি পিসিমা, অতটুকু ছেলে মা ছেড়ে থাকতে পারবে? শোভনা পারবে থাকতে? তা পারবে না কেন বলো? 1 টাকায় দুশের দুধও পাওয়া যায় না, ছেলেকে খাওয়াবে কি? নিজেদেরই হাঁড়ি চলে না কতদিন। অসুখ হলে ওষুধ নেই, শাড়ির জোড়া 12-14 টাকা, চাল পাওয়া যায় না বাজারে। আর কতদিন চোখ বুজে সহ্য করবো নলিনাক্ষ? ভিক্ষে কি করিনি? করেছি, রাত্রিরে বেরিয়ে মান খুইয়ে হাত পেতেছি। বলতে বলতে পিসিমা নিঃশ্বাস ফেললেন। পুনরায় বললেন, কই কেউ আমাদের চাল ডালের খবর দেয়নি নলিনাক্ষ? অনেকটা যেন আর্তকণ্ঠে বললুম, পিসিমা, নুটুদেরও এই অবস্থা, সবাই মরতে বসেছে আজ, তাই কেউ কারো খবর নিতে পারে না। নুটুর কাছেই আপনাদের ঠিকানা পেলুম। পিসিমা এতক্ষণ বসেছিলেন, অতটা লক্ষ্য করিনি। তিনি এবার উঠে দাঁড়াতেই তার ছিন্ন ভিন্ন কাপড়খানার দিকে চেয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালুম। তিনি বললেন, এ বাড়ির ঠিকানা তুমি আর কাউকে দিও না বাবা। এমন সময় মিনু এসে দরজার কাছে চঞ্চল হাসি মুখে দাঁড়ালো। বললে, মা মা শুনছ, এই নাও একটা আধুলি, হরিশবাবু দিল। মিনুর মাথার চুল এলোমেলো, পরনের কাপড়খানা আলুধালু, মুখখানা রাঙা, গলার আওয়াজটা উত্তেজনায় কাঁপছে। অত্যন্ত অধীরভাবে পুনরায় সে বললে, যোগিন মাস্টার বললে কি জানো মা, আজ রাত্রিরে গেলে সেও 8 আনা দিতে পারে। পিসমা অলক্ষ্যে আমার মুখের দিকে একবার তাকিয়ে ঝঙ্কার দিয়ে বললেন, বেরো বেরো হারামজাদি এখান থেকে, ছেঁটিয়ে মুখ ভেঙে দেব তোর। মিনু যেন এক ফুৎকারে নিভে গেল। মায়ের মেজাজ থেকে মুখের কাছ থেকে সরে গিয়ে সে অনুযোগ করে কেবল বলল, তুমিই তো বলেছিলে। হারু উপাস থেকে চেঁচিয়ে উঠল, ফের মিছে কথা বলছিস মিনু? এখন তোকে কে যেতে বলেছিল? মা তোকে রাত্রিরে যেতে বলেছিল না? পিসিমা ব্যস্তভাবে বললেন, নলিনাক্ষ, তুমি বড্ড হঠাৎ এসে পড়েছ বাবা, এখন ভারী আতান্তর, তুমি ঘরে গিয়ে বসো গে। ধীরে ধীরে ঘরের ভিতরে এসে তক্তার মলিন বিছানাটার ওপরে বসলুম। গলার ভিতর থেকে কি যেন একটা বারংবার ঠেলে উঠেছিল, সেটার প্রকৃত স্বরূপটা আমি কিছুতেই বোঝাতে পারবো না। আমি এই পরিবারে মানুষ, আমি এদেরই একজন, এই আত্মীয় পরিবারেই আমার জন্ম, অথচ আজ মনে হচ্ছে এখানে নবাগত, অপরিচিত, অনাহূত একটা লোক। যারা আমার পিসিমা ছিল, ভগ্নী ছিল, যাদের চিরদিন আপনার জন বলে জেনে এসেছি, এরা তারা নয়। এরা বউবাজারের বিনোদবালাদের সহবাসী, এরা আগেকার সম্ভ্রান্ত পরিজনদের প্রেতমূর্তি। মনে ছিল না জানালাটা খোলা। বউবাজারে পথের একটা অংশ এখান থেকে চোখে পড়ে। সেখানে অসংখ্য যানবাহনের জটলা, ট্রাম, বাস, মোটর, গরুর গাড়ি আর মিলিটারির লরির চাকার আঁচড়ানির মধ্যে শোনা যাচ্ছে অগণ্য মৃত্যু পথযাত্রী, দুর্ভিক্ষ পীড়িতদের আর্তরব। জঞ্জালের বালতি ঘিরে বসে গেছে কাঙালিরা। পরিত্যক্ত শিশুর কঙ্কাল গোঙাচ্ছে মৃত্যুর আশায়। স্ত্রীলোকদের অনাবৃত মাতৃবক্ষ অন্তিম ক্ষুধার শেষ আবেদনের মতো পথের নালার ধারে পড়ে রয়েছে। জানালাটা বন্ধ করে দিয়ে এদিকে মুখ ফেরাবো, এমন সময় শুনি হারু আর মিনুর কান্না। পিসিমা একখানা কাঠের চেলা দিয়ে তাদের হঠাৎ প্রহার করতে আরম্ভ করেছেন। উঠে গিয়ে বলবার ইচ্ছে হলো, তাদের কোনো অপরাধ নেই। নিরপরাধকে অপরাধী করে তোলার জন্য দিকে দিকে যেসব ষড়যন্ত্রের কারখানা তৈরি করা হয়েছে,
এরা সেই ফাঁদে পা দিয়েছে এইমাত্র। কিন্তু উঠে বাইরে যাবার আগেই বাইরে শোনা গেল কলকণ্ঠের সম্মিলিত খলখলে হাসি। সেই হাসি নিকটতর হয়ে এলো। ঘরের কাছাকাছি আসতে দেখি বিনোদবালার সঙ্গে শোভনা। আমি তাকে ডাকতেই সে যেন সহসা আঁতকে উঠল। দরজার কাছে এসে শোভনা শিউরে উঠে বললে, এ কি ছোটদাদা, তুমি ঠিকানা পেলে কেমন করে? বললুম, এমনি এলুম সন্ধান করে। কেমন আছিস তোরা শুনি? নিজের চেহারা এতক্ষণে শোভনা নিজের চোখে পড়ল। জড়সড় হয়ে বললে, আমি আশা করিনি তুমি আমাদের ঠিকানা খুঁজে পাবে। বললুম, কিন্তু আমাকে দেখে কই একটু খুশি হলি নে তো? শোভনা চুপ করে রইল। পুনরায় বললুম, এতদিন বাদে তোদের সঙ্গে দেখা। কত দেশ বেড়ালুম, দিল্লিতে কেমন ছিলুম, এইসব গল্প করার জন্যেই এলুম রে। তোর ছেলেকে পাঠিয়ে দিলি থাকতে পারবি? না পারলে চলবে কেন ছোটদা? এদিক ওদিক চেয়ে আমি বললুম, কিন্তু এ বাড়িটা তেমন ভালো নয়। তোরা এখানে আছিস কেন শোভা? এখানে আমাদের ভাড়া লাগে না। সবিষয়ে বললুম, ভাড়া লাগে না? এমন দয়ালু কে রে? শোভনা বললে, যার বাড়ি সে ভদ্রলোক আমাদের অবস্থা থেকে দয়া করে থাকতে দিয়েছেন। আজকালকার বাজারে এমন দয়া দুর্লভ। শোভনা বললে, তার কেউ নেই, একলা থাকেন কি না তাই। বোধহয় বিনোদবালা আড়াল থেকে হাতছানি দিয়ে ডাকছিল। সেই দিকে মুখ তুলে চেয়ে শোভনা সরে গেল। মিনিট পাঁচেক পরে আবার সে যখন এসে দাঁড়ালো, দেখি পাতলা জালের মতো শাড়িখানা ছেড়ে শোভনা একখানা সরুপার ধুতি পরে এসেছে। বলুন, শোভনা, তোর ঠিকানা বদলালি আমাকে চিঠি দিতে পারতিস। ঠিকানা ইচ্ছে করে দিইনি ছোটদা, কিন্তু মাসোয়ারার টাকা নেওয়া বন্ধ করলি কেন রে? একটু থতিয়ে শোভনা বললে, ছেলের জন্যই নিতুম তোমার কাছ থেকে হাত পেতে, কিন্তু ছেলেতেও নেই, তাই নেওয়া বন্ধ করেছি। প্রশ্ন করলুম, তোদের চলছে কেমন করে? শোভনা বললে, তুমি আজ এসেছ, আজই চলে যাবে। তুমি সে কথা শুনতে চাও কেন ছোটদা? চুপ করে গেলুম। এ কথা শোনবার অধিকার আমার নেই, খুঁচিয়ে জানবারও দরকার নেই। বললুম, নুটু কোথায়? সে লোহার কারখানায় চাকরি করে, টাকা 25 পায়। সপ্তাহে সপ্তাহে কিছু চাল ডাল আনে। আজকাল আবার নেশা করতে শিখেছে, সব দিন বাড়িও আসে না। বলুন, সে কি? নুটু এমন চমৎকার ছেলে, সে এমন হয়েছে। হারুর পড়াশোনাও তো বন্ধ। ও কি করে এখন? শোভনা নতমুখে বললে, ওই রাস্তার মোড়ে চায়ের দোকানে হারুর কাজ জুটেছিল, কিন্তু সেদিন কতগুলো খাবার চুরি যাওয়ায় ওর কাজ গেছে। স্বভাবতই এবার প্রশ্নটা এসে দাঁড়ালো শোভনার ওপর, কিন্তু আড়ষ্ট হয়ে উঠলুম। কথা ঘুরিয়ে বললুম, কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগেনি শোভা। মিনুটা এখন যাই হোক একটু বড় হয়েছে, ওকে যখন তখন বাইরে যেতে দেওয়া ভালো নয়। বাড়িটায় নানা রকম লোক থাকে, বুঝিস তো। বাইরে জুতোর মশমশ শব্দ পাওয়া গেল। চেয়ে দেখলুম আধময়লা জামা কাপড় পরা একটি লোক এক ঠোঙা খাবার হাতে ভিতরে এলো। মাথায় অল্প টাক, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। লোকটির বয়স বেশি নয়। চাতালের ওপর এসে দাঁড়িয়ে বললে, কই বিনোদ কোথা গেল? এক ঘটি জল দাও আমার ঘরে। আরে কপাল, খাবারের ঠোঙা হাতে দেখলে রক্ষে নেই। নেড়ি কুকুরের মতো পেছনে পেছনে আসে মেয়ে পুরুষগুলো কেঁদে কেঁদে, ছো মেরেই নেয় বুঝি হাত থেকে। পচা আমের খোসা নর্দমা থেকে তুলে চুষছে, দেখে এলুম গো। এই যে এনেছো জলের ঘটি, দাও। এই দুর্ভিক্ষে 4টি অবস্থা দেখলুম, বুঝলে বিনোদ। আগে ঝুলি নিয়ে ভিক্ষে, যদি 2টো চাল পাওয়া যায়। তারপর হলো ভাঙা কলায়ের থাল, যদি 4টি ভাত কোথাও মেলে। তারপর হাতে নিল হাঁড়ি, যদি একটু ফ্যান কেউ দেয়। আর এখন কেবল কান্না, কোথাও কিছু পাওয়া যায় না। আরে পাবে কোত্থেকে? গেরস্তরা যে ভাত গুলে ফ্যান খাচ্ছে গো। যাই, 2খানা কচুরি চিবিয়ে পড়ে থাকি। বলতে বলতে লোকটি ভিতরের দিকে চলে গেল। আমার জিজ্ঞাসু দৃষ্টি লক্ষ্য করে শোভনা বললে, উনি ছিলেন এখানকার কোনো স্কুলের মাস্টার, এখন চাকরি নেই। রান্নাঘরের পাশে চালাটায় থাকেন। একলা থাকেন না সপরিবারে? না, ওর সবাই ছিল যখন উপার্জন ছিল। তারপর বড় মেয়েটি কোথায় চলে যায়,
স্ত্রী তার জন্য আত্মহত্যা করেন। ছেলে দুটি আছে মামার বাড়ি। ছোটদা, বলতে পারো আর কতদিন এমন করে বাঁচতে হবে? এ যুদ্ধ কি কোনো দিনও থামবে না? উত্তর দেওয়া আমার সাধ্যের অতীত। সান্ত্বনা দেবারও কিচ্ছু ছিল না। চেয়ে দেখলুম শোভনার দিকে। চোখের নিচে তার কালো কালো দাগ, মাথা চুলগুলো রুক্ষ ও বিবর্ণ, সরু সরু হাত দুখানা শির ওঠা, রক্তহীন ও স্বাস্থ্যহীন মুখখানা, যেন যুদ্ধের দাগ তার সর্বাঙ্গে, যেন দেশ জোড়ায় দুর্ভিক্ষের অপমানজনক চিহ্ন মুখে চোখে সে বেঁকে রয়েছে। তার কথায় ও কণ্ঠস্বরে কেমন যেন আত্মদ্রোহিতার অগ্নিস্ফুলিঙ্গ দেখতে পাচ্ছিলুম। সেদিনকার শান্ত ও চরিত্রবতী শোভনা, আমার ছোট বোন শোভনা, আজ যেন অসন্তুষ্ট অগ্নিশিখার মতো লগলকে হয়ে উঠেছে। আমার কোনো সান্ত্বনা, কোনো উপদেশ শোনবার জন্য সে আর প্রস্তুত নয়। কিন্তু আমার অপরিতৃপ্ত কৌতূহল আমাকে কিছুতেই চুপ করে থাকতে দিল না। একটা সময় বললুম, শোভা, এটা তো মানিস সামনে আমাদের চরম পরীক্ষার দিন। চারিদিকে এই ধ্বংসের চক্রান্তের মধ্যে আমাদের টিকে থাকতেই হবে, যেমন করেই হোক, নিজেদের মান সম্ভ্রম বাঁচিয়ে। মান সম্ভ্রম? শোভনা যেন আর্তনাদ করে উঠল। কোথায় মান সম্ভ্রম ছোটদা? আগে বুকের আগুন নিয়েছিলুম সবাই, এখন পেটের আগুনে সবাই খাক হয়ে গেলুম। কে বলেছে প্রাণের চেয়ে মান বড়? কোন মিথ্যেবাদী রটিয়েছে আমাদের বুক ফাটে তো মুখ ফাটে না? ছোটদা, তুমি বলতে চাও যদি তিল তিল করে না খেয়ে মরি, যদি পোড়া পেটের জ্বালায় ভগবানের দিকে মুখ খিঁচিয়ে আত্মহত্যা করি, যদি তোমার মা বোনের উপবাসী বাসি মরা ঘর থেকে মুদ্দ ফরাসে টেনে বার করে, সেদিন কি তোমাদেরই মানসম্ভব বাঁচবে? যারা আমাদের বাঁচতে দিলে না, যারা মুখের ভাত কেড়ে খেয়ে নিয়ে আমাদের মারলে, যারা আমাদের বুকের রক্ত চুষে চুষে খেলে, তাদেরই কি মানসম্ভব পৃথিবীর ভদ্র সমাজে কোথাও বাড়ল? যাও খোঁজ নাও ছোটদা, ঘরে ঘরে গিয়ে। কাঙালিদের কথা ছাড়ো, গেরস্ত বাড়িতে ঢুকে গিয়ে দেখে এসো। কত মায়ের 32 নারী জ্বলে পুড়ে গেল দুটি ভাতের জন্যে। কত দিদিমা, পিসিমা, খুড়িমা, বোন বৌদিরা আড়ালে বসে চোখের জল ফেলছে একখানি কাপড়ের জন্যে। অন্ধকারে গামছা আর ছেঁড়া বিছানার চাদর জড়িয়ে কত মেয়ে পুরুষের দিন কাটছে জানো? বাসি আমানি নুন গুলে খেয়ে কত লাজুক মেয়ে প্রাণ ধারণ করছে শুনেছ? মান সম্ভ্রম? মান সম্ভ্রম নিজের কাছেই কি রইল কিছু ছোটদা? সপ্রভিত লজ্জাবতী নিরীহ শোভনাকে এতকাল দেখে এসেছি, তার এই মুখর উত্তেজনায় আমার যেন মাথা হেঁট হয়ে এলো। আমি বললুম, কিন্তু কন্ট্রোলের দোকানে অল্প দামে কাপড় চোপড় এসব পাওয়া যাচ্ছে, তোমরা তার কোনো সুবিধে পাও না? শোভনা আমার মুখের দিকে তাকালো। দেখতে দেখতে তার গলার ভিতর থেকে পচা ভাতের ফেনার মতো এক প্রকার রুগ্ন হাসি অমির বেগে বেরিয়ে এলো। শীর্ণ মুখখানা যেন প্রবল হাসির যন্ত্রণায় সহসা পেটে পড়ল। শোভনা হাহা করে হাসতে লাগলো। সে হাসি বিভৎস, উন্মত্ত, নির্লজ্জ এবং অপমানজনকও বটে। আমার নির্বোধ কৌতূহল স্তব্ধ হয়ে গেল। পিসিমার কাছে মার খেয়ে মিনু হারু এসে দাঁড়ালো জানলার ধারে। হঠাৎ তাদের দিকে শোভনা চেঁচিয়ে বললে, কেন কাঁদছিস কেন শুনি? দূর হয়ে যা সামনে থেকে। বিনোদবালা যেন কোথায় দাঁড়িয়েছিল, সেখান থেকে গলা বাড়িয়ে বললে, দিদি, মাসি মেরেছে ওদের। ও বাড়ির হরিশবাবুর কাছ থেকে মিনু পয়সা এনেছিল কি না, হারু কি যেন বলে ফেলেছিল তাই। শোভনার মাথায় বোধহয় আগুন ধরে গেল। উঠে দাঁড়িয়ে ঝংকার দিয়ে বললে, মা, কেন তুমি মারলে ওদের শুনি? পিসিমা কলতলার পাশ থেকে বললেন, মারবো না, কলঙ্কের কথা দুজনে বলা বলি করছিল তাই বেদম মেরেছি, বেশ করেছি। কিন্তু ওদের মেরে কলঙ্ক ঘোচাতে তুমি পারবে? পিসিমা চিৎকার করে উঠলেন, ভারী লম্বা লম্বা কথা হয়েছে তোর শোভা। এত গায়ের জ্বালা তোর কিসেল্লা? দিন রাত কেন তোর এত ফোঁসফোঁসালি? কপাল পোড়ালি তুই, মান খোয়ালি, সে কি আমার দোষ? পেটের ছেলে মেয়েকে আমি মারবো, খুন করব, যা খুশি তাই করব, তুই বলবার কে? শোভনা গর্জন করে বললে, পেটের মেয়েরা যে তোমার পেটে অন্ন জোগাচ্ছে, তার জন্য লজ্জা নেই তোমার? তবে আমি হাটে হাড়ি ভাঙব শোভা? এই বলে পিসিমা এগিয়ে এলেন। উচ্চ কণ্ঠে বললেন, নলিনাক্ষ আছে তাই চুপ করেছিলুম। বলি, ফরিদপুরের বাড়িতে বসে বিনোদবালার ঠিকানা কে জোগাড় করেছিল? গাড়ি ভাড়া কার কাছে নিয়েছিলি তুই?
অধিকতর উচ্চকণ্ঠে শোভনা বলল, তাহলে আমিও বলি, মাস্টারকে কে এনে ঢুকিয়েছিল এই বাসায়? হরিশ যোগেন্দ্রের কাছে কে পাঠিয়েছিল মিনুকে? আমাকে কেরানি বাগানের বাসায় কে পৌঁছে দিয়ে এসেছিল? উত্তর দাও, জবাব দাও। হোটেলের পাউরুটি আর হাড়ের টুকরো তুমি কুড়িয়ে আনতে বলনি হারুকে? নুটু বাড়ি আসা ছাড়ল কার জন্যে? মুখ সামলে বলিস শোভা। এমন সময় বিনোদবালা মাঝখানে এসে দাঁড়ালো ঝগড়া মেটাবার জন্য। মারমুখী মা ও মেয়ের এই অদ্ভুত ও অবিশ্বাস্য অধঃপতন দেখে আমি আর স্থির থাকতে পারলুম না। উঠে বাইরে দাঁড়ালুম। বললুম, পিসিমা, আপনি স্নান করতে যান। শোভা, তুই চুপ কর ভাই। এরকম অবস্থার জন্য কার দোষ দিবি বল? তোর, আমার, পিসিমার, হারু, মিনুর, এমনকি বিনোদবালা, মাস্টারমশাই, হরিশের দলেরও কোনো দোষ নেই। কিন্তু অপরাধ যাদের, তারা আমাদের নাগালের বাইরে শোভা। যাকগে, আমি এখন যাই, আবার এক সময় আসব। শোভনা কেঁদে বলল, আর তুমি এসো না ছোটদা। আমি একবার হাসবার চেষ্টা করলুম। বললুম, পাগল কোথাকার। পিসিমা বললেন, এত গোলমালে তোমার কিছু খাওয়া হলো না বাবা, কিছু মনে করো না। বিনোদবালা বললে, চলো, ঢের হয়েছে, এবার নেয়ে খেয়ে তৈরি হও। গলাবাজি করলে তার পেট ভরবে না। পেটটা যাতে ভরে তার চেষ্টা করো। আমি কি আগে জানতুম তোমরা ভদ্রলোকের ঘর? তাহলে এমন ঝগমারি কাজে হাত দিতুম না। অপমানিত মুখে পলকের জন্য বিনোদবালার দিকে চোখ তুলে অগ্নিবৃষ্টি করে আমি নিঃশব্দে বেরিয়ে গেলুম। পাতালপুরি সুরঙ্গের কদর্য কলুষ রুদ্ধশ্বাস থেকে মুক্তি নিয়ে এসে দাঁড়ালুম রাজপথের ওপর, দিগন্তজোড়া মুমূর্ষুর আর্তনাদের মধ্যে। এ বরং ভালো। এই অগণ্য ক্ষুধাতুরের কান্না চারিদিকে পরিব্যাপ্ত থাকলেও কেমন একটা দয়াহীন সকরুণ ঔদাসীন্যে এদের এড়ানো চলে। কিন্তু যেখানে চিত্ত দারিদ্র্যের অসুচিতা, যেখানে দুর্ভিক্ষ পীড়িত মানবাত্মা অপমাননার অন্ন লেহন করছে, সেই সংহত বিভৎসতার চেহারা দেখলে আতঙ্কে গলা বুজে আসে। কিন্তু এরা কে? সেই ফরিদপুরের ছোট্ট বাড়িটিতে ফুলের চারা আর শাক সবজি দিয়ে ঘেরা ঘরকন্ডার মধ্যে আচরণশীলা মাতৃরূপিণী পিসিমা, লাজুক একটা সদ্য ফোটা ফুলের মতো কুমারী ভগ্নী শোভনা, চাঁপার কলির মতো নিষ্পাপ ও নিষ্কলঙ্ক হারু, নুটু, মিনু, এরা কি সেই তারা? কেন একটা সুখী পরিবার ধীরে ধীরে এমন সমাজ নীতিভ্রষ্ট হলো? কেন তাদের মৃত্যুর জন্য তাদের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটল এমন করে? কোন দয়াহীন দস্যুতা এর জন্য দায়ী? এই কয় মাসের মাসোহারার টাকাটা আমি অনায়াসে খরচ করতে পারি বই কি। অন্তত দিল্লি যাবার আগে ওদের এই অবস্থা রেখে চুপ করে চলে যেতে পারিনি। সুতরাং অপরাহ্নটা নানা দোকান ঘুরে ঘুরে কিছু কিছু খাদ্য সামগ্রী সংগ্রহ করা গেল। শতকরা 10 গুণ বেশি দামে চাল এবং 5 গুণ বেশি দামে আর সব খাওয়ার জিনিসপত্র এখান ওখান থেকে কিনতে লাগলুম। কিনতে কিনতে সন্ধে হয়ে গেল। সেটা মাত্র এই বিগত শ্রাবণের কৃষ্ণপক্ষ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। স্বল্পালোকে কলকাতার পথঘাট পেরিয়ে একখানা গাড়িতে জিনিসপত্র তুলে নিয়ে চললুম আবার শোভনাদের ওখানে। নিজের বদান্যতায় কোনো গৌরব বোধ করছি নে, বরং খাদ্য সামগ্রীগুলোকে ঘৃণ্য মনে হচ্ছে। খাদ্য আর জীবনের সব প্রশ্নকে ছাপিয়ে উঠেছে বলেই হয়তো খাদ্যের প্রতি এত ঘৃণা এসেছে। এসব পদার্থ আগে ছিল ভদ্র জীবনের নিচের তলাকার লুকোনো আশ্রয়, সেটার কোনো আভিজাত্য ছিল না। আজ সেটা যেন মাথার উপর চড়ে বসে আপন জাতিচ্যুতির আক্রোশটা সকলের ওপর মিটিয়ে নিচ্ছে। তবু দুর্গম পথঘাট পেরিয়ে সেগুলো নিয়ে গিয়ে উপস্থিত হলুম বউবাজারের বাড়ির দরজায়। বহু পরিশ্রম আর অধ্যাবসায় ব্যয় করে 2-3 জন লোকের সাহায্যে সেগুলো নিয়ে রাখলুম সেই সরু আনাগোনার পথের ধারে। মাস 3 মতো খাদ্য সম্ভার কিনে এনেছিলুম। জিনিসপত্র বুঝে নিয়ে লোকগুলোকে বিদায় করলুম। ভিতর থেকে কোথায় যেন একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছিল, তারই একটা আভা এসে পড়েছিল আমার গায়ে। কলতলার ওপাশ থেকে শোনা গেল নারী কণ্ঠের সঙ্গে স্কুল মাস্টারের কথালাপের আওয়াজ জড়ানো। তাছাড়া নিচের তলাটা নিঃসার মৃত্যুপুরীর মতো। আমি কয়েক পা অগ্রসর হয়ে গেলুম। ডাকলুম, মিনু, হারু। কোনো সাড়া নেই। যে ঘরখানায় দুপুরবেলায় আমি বসেছিলুম সে ঘরখানা ভিতর থেকে বন্ধ। বুঝতে পারা গেল ক্লান্ত হয়ে পিসিমারা সবাই ঘুমিয়েছে। আবার ডাকলুম, মিনু, ও মিনু।
বোধ করি বাইরে থেকে আমার গলার আওয়াজটা ঠিক বোধগম্য হয়নি। ঘরের ভিতর থেকে শোভনা সাড়া দিয়ে বললে, দিনরাত এত আনাগোনা কেন গো তোমার? মিনুও বাড়িতে গেছে, আজ আর পাবে না তাকে, যাও, হতভাগা চামার। আমি বললুম, শোভা, আমি রে, আর কেউ নয়, আমি ছোটদা, দরজাটা খোল দেখি। ছোটদা! শোভনা তৎক্ষণাৎ দরজাটা খুলে দিয়ে আমার পায়ের কাছে এসে বসে পড়ল। অশ্রু সজল কণ্ঠে বললে, ছোটদা, পেটের জ্বালায় আমরা নরককুণ্ডে নেমে এসেছি, তুমি আমাকে মাফ করো, তোমার গলা আমি চিনতে পারিনি। শোভনার হাত ধরে আমি তুললুম, বললুম, কাঁদিস নে, চুপ কর, তোরা তো একা নয় ভাই, লক্ষ লক্ষ পরিবার এমনি করে মরতে বসেছে, কিন্তু ভেঙে পড়লে চলবে না, এমনি করেই এই অবস্থাকে পেরিয়ে যেতে হবে। শোভা, শোন, কালকেই আমি দিল্লি যাব, তাই তাড়াতাড়িতে তোদের জন্য 4টি চাল ডাল কিনে আনলুম, ওগুলো তুলে রাখ। চাল ডাল এনেছ? দুর্বল শরীরের উত্তেজনায় শোভনা যেন শিউরে উঠল, যেন ভাবি ক্ষুধা তৃপ্তির কল্পনায় কেমন একটা বিকৃত, উগ্র ও অসহ্য উল্লাস তার কণ্ঠস্বরের মধ্যে কাঁপতে লাগলো। রুদ্ধশ্বাসে সে বললে, তুমি বাঁচালে, তুমি বাঁচালে ছোটদা, তোমার দেনা আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। এই বলে আমার বুকের মধ্যে মাথা রেখে আমার চিরদিনের আদরের ভগ্নী ফুঁপিয়ে কেঁদে উঠল। বললাম, ওর সঙ্গে নতুন কিছু জামা কাপড়েরও একটা পুঁটলি রয়েছে, ওটা আগে তুলে রাখ শোভা। শোভনা আমাকে ছেড়ে দিয়ে কেরোসিনের ডিবেটা নিয়ে এসে খাদ্য সামগ্রীর কাছে দাঁড়িয়ে সব দেখল। তারপর অসীম তৃপ্তির সঙ্গে কাপড়ের বস্তাটা তুলে নিয়ে ঘরের ভিতরে চৌকির নিচে রাখলো। বললে, ছোটদা, মনে আছে পোড়া জামা কাপড় পরে লোকের সামনে এসে দাঁড়ানো আমাদের কি লজ্জার কথা ছিল? দোকান থেকে চাল ডাল এলে লুকিয়ে সেগুলোকে সরিয়ে ফেলতুম, পাছে কেউ ভাবে। চাল কেনার আগে বুঝি খাবার কিছু ছিল না, মনে আছে ছোটদা? হেসে বললাম, সব মনে আছে রে। শোভনা করুণ কণ্ঠে বললে, তুমি বলতে পারো ছোটদা, এ দুর্ভিক্ষ কবে শেষ হবে? সবাই যে বলছে নতুন ধান উঠলে আমাদের আর উপোস করতে হবে না। তার আর্তকণ্ঠ শুনে আমি চুপ করে রইলুম, কারণ সরকারি চাকর হলেও ভিতরের খবর কিছুই আমার জানা ছিল না। শোভনা পুনরায় বললে, ফরিদপুরে সেই মস্ত মাঠ তোমার মনে আছে ছোটদা? ভাবো তো, সেই মাঠে আমনের সোনার শীষ রেখেছে, হাওয়ায় তারা ঢেউ খেলছে আনন্দে, মাঠে মাঠে চাষার দল গান গেয়ে ধান কাটছে, সেই লক্ষ্মীকে ভারে ভারে তারা ঘরে তুলে আনছে, মনে পড়ে? শোভনার স্বপ্নময় দুটি চোখ হয়তো সেই সোনার বাংলার মাঠে মাঠে একবার ঘুরে এলো, কিন্তু আমি কেরোসিন ডিবের আলোয় এই নরককুণ্ডু ছাড়া আর কোথাও কিছু দেখতে পেলুম না। কেবল নিঃশ্বাস ফেলে বললুম, মনে পড়ে বই কি। কিন্তু এ কি শুনছি ছোটদা? শোভনা আমার মুখের দিকে আবার ফিরে তাকালো। সবাই চক্ষু তুলে সে পুনরায় বললে, গোছা গোছা কাগজ বিলিয়ে আবার নাকি ওরা শুষে নিয়ে যাবে সেই আমাদের ভাঙা বুকের রক্ত, নবান্নর পর আবার নাকি ভরে যাবে আমাদের ঘর কাঙালির কান্নায়। বলতে পারো তুমি? কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলুম, সহসা বাইরেকার পায়ের শব্দ পেয়ে শোভনার সচকিত আতঙ্কে অন্ধকারের দিকে ফিরে তাকালো। তারপর কম্পিত অধীর কণ্ঠে সে বলল, ছোটদা, তুমি এবার যাও, তোমার অনেক রাত হয়ে গেছে, এখন নিশ্চয়ই 9টা। আমার মনে ছিল না, নিশ্চয়ই 9টা বেজেছে। এবার তুমি যাও ছোটদা, এগুলো তুলে রাখ আগে, সবাই মিলে। রাখবো, ঠিক রাখবো, একটি একটি চাল ডালের দানা গুনে গুনে রাখবো, কিন্তু এবার তুমি যাও ছোটদা, আলো ধরছি, তুমি যাও, একটুও দেরি করো না, লক্ষ্মীটি ছোটদা। শোভনা চঞ্চল অস্থির উদ্দাম হয়ে এসে আমাকে এক প্রকার টেনে নিয়ে যাবে। সেই সময় একটি লোক চাল ডালের বস্তার উপর হোঁচট খেয়ে ভিতরে এসে দাঁড়ালো। একেবারে গায়ের উপর এসে পড়ে বললে, ও, নতুন লোক এসেছে দেখছি, চাল ডাল এনে একেবারে নগদ কারবার। লোকটার পরনে একটা খাকি শার্ট, সর্বাঙ্গে কেমন একটা নেশার দুর্গন্ধ। আমি বললুম, কে তুমি? আমি কারখানার ভূত স্যার। এই বলে হঠাৎ শোভনার একটা হাত ধরে ঘরের দিকে টেনে নিয়ে বললে, এসো, কথা আছে। কথা কিচ্ছু নেই, ছাড়ো, বলে শোভনা তার হাতখানা ছাড়িয়ে নিল। বটে, লোকটা ভুরু বাঁকিয়ে বললে, আগাম একটা টাকা দিইনি কাল। রুদ্ধশ্বাসে শোভনা বললে, বেরিয়ে যাও বলছি ঘর থেকে। বাহ, বেরিয়ে যাব বলে বুঝি 1.5 মাইল হেঁটে এলুম? বেশ কথা বলে পাগলি। চিৎকার করে শোভনা বলে, বেরোও বলছি শিগগির, চলে যাও, দূর হয়ে যাও ঘর থেকে।
লোকটা বোধহয় তক্তাখানার ওপর বসবার চেষ্টা করেছিল। হেসে বললে, আজ বুঝি আবার খেয়াল উঠল? শোভনা আর্তনাদ করে উঠল, ছোটদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো তুমি? এ অপমানের কি কোনো প্রতিকার নেই? দাঁড়াও, আজ খুন করবো পটিখানা। বলতে বলতে ছুট এসে বেরোলো, রান্নাঘরের দিকে চলল। লোকটা এবার উঠে বাইরে এলো, বলে, মশাই, এই নিয়ে মেয়েটা আমাকে অনেকবারই খুন করতে এলো, বুঝলেন? আসলে মেয়েটা মন্দ নয়, কিন্তু ভারী খেয়ালি। তবে কি জানেন স্যার, আমি হচ্ছি এসেন্সিয়াল সার্ভিসের লোক, যুদ্ধের কারখানায় লোহা লক্কর নিয়ে কাজ করি। মেয়ে মানুষের মেজাজ টেজাজ অত বুঝি নে। এসব জানে ওই আই মার্কা লোকগুলো, ওরা নানা রকম ভাঁড়ামি করতে পারে। দিনের মতো একখানা বঁটি হাতে শোভনা ছুটে বেরিয়ে এলো। পিসিমা ধর্মড়িয়ে ছুটে এলেন, হারুও ছুটে এলো। লোকটি শান্ত কণ্ঠে বললে, আচ্ছা আচ্ছা, আর খুন করতে হবে না, দেখছি আজ খেয়ালের ভূত চেপেছে ঘাড়ে। আচ্ছা, এই যাচ্ছি সরে। বিনোদবালার পিসিমা দৌড়ে এসে ধরে ফেললেন শোভনাকে। লোকটি পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, বেশ, এই ভালো। বিনোদের ঘরে রইলুম এই রাত্রিটার মতো, কিন্তু মাঝরাত্রিরে আমাকে নিশ্চয়ই ডেকে ঘরে নিও, নইলে কিছুতেই আমার ঘুম হবে না বলে রাখলুম। আচ্ছা বেশ, কাল নয় 250 চালই দেওয়া যাবে। আয় বিনোদ, তোর ঘরে যাই। বলতে বলতে বিনোদের হাতখানা টেনে নিয়ে সেই কদাকার লোকটা স্কুল মাস্টারের ঘরের দিকে চলে গেল। শোভনা সহসা আমার পায়ের উপর লুটিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বললে, কবে কবে ছোটদা, কবেই রাক্ষসে যুদ্ধ থামবে? তুমি বলে যাও, তুমি বলে যাও, কবেই অপমানের শেষ হবে? আমাদের মৃত্যুর আর কত দিন বাকি? আস্তে আস্তে পা ছাড়িয়ে নিলুম। শোভনার হৃৎপিণ্ড থেকে আবার রক্ত উঠে এলো। বলে, তুমি যেখানে যাচ্ছ সেখানে যদি কেউ মানুষ থাকে, তাদের বলো, এর যুদ্ধ আমরা বাধাইনি, দুর্ভিক্ষ আমরা আনিনি, আমরা পাপ করিনি, আমরা মরতে চাইনি। শোভনা কাঁদুক, সবাই কাঁদুক, আমি অসাড় ও অন্ধের মতো হাতড়ে হাতড়ে সেখান থেকে বেরিয়ে সোজা বাইরে এসে পথে নামলুম। অন্ধকারে কোথাও কিছু দেখতে পেলুম না, শুধু অন্ধকার, অনন্ত অন্ধকার। কেবল মনে হলো অঙ্গারের আগুন যেমন পুড়ে পুড়ে নিস্তেজ হয়ে আসে, তেমনি মহানগরের ক্ষুধাক্রান্ত কাঙালিরা চারিদিকে চোখ বুজে পথে ঘাটে নালা নর্দমায় শুয়ে মৃত্যুর পদধ্বনি কান পেতে শুনছে।